তো প্রাথমিক বর্ণ নয় কোনটি? তো প্রাথমিক বর্ণ আমরা কি জানি, আবার কেউ বললো না বেনিয়া আসো কলা, ওই 7টা রঙকে প্রাথমিক বর্ণ কিন্তু বলে না। প্রাথমিক বর্ণ বলে RGB। ওই যে যারা গেমিং হেডসেট ব্যবহার করে বা কিবোর্ড ব্যবহার করে, এখানে বলো না, দেখো না RGB লেখা। তো RGBটা হইল রেড, গ্রিন আর ব্লু, এই তিনটারে বলে প্রাথমিক বর্ণ। এই তিনটা দ্বারা কয়েক যেন মিলিয়ন না জানি বিলিয়ন কালার প্রডিউস করা যায়, বুঝছো? তো এই যারা RGB কিবোর্ড কেনে তারা ওই কয়েক মিলিয়ন কালার প্রডিউস করতে পারে। তো এই তিনটাকে বলে প্রাথমিক বর্ণ, লাল, সবুজ আর নীল। তাহলে বেগুনি আমাদের প্রাথমিক বর্ণ নয়। ডোপান্ট কি? তো ওইটা তো একটু আগেই বলছিলাম যে আমরা যখন বিশুদ্ধ অর্ধপরিবাহী ব্যবহার করি তার পরিবহন ক্ষমতাটা খুব কম থাকে। তো ওইটার সাথে কিছু এক্সট্রা ধাতু যদি যোগ করি তাইলে এর পরিবহন ক্ষমতাটা বৃদ্ধি পায়। তো এই যে এক্সট্রা ধাতুটা যোগ করছি, সরি এক্সট্রা ধাতু এটা বলা উচিত না, এক্সট্রা যে পদার্থটা যোগ করছি, যেমন একটা সিলিকনের পুরো শিটে আমরা একটা দুইটা মানে পুরা একটা দুইটা না তো 10টা ধরো 15টা অ্যালুমিনিয়াম যদি যোগ করে দিই তাহলে ওর পরিবহন ক্ষমতা বৃদ্ধি পাইতে পারে, অথবা যদি পটাশিয়াম যোগ করে দিই ওর পরিবহন ক্ষমতা বৃদ্ধি পাইতে পারে। তো এই যে আমরা এক্সট্রা আকারে যে পদার্থটা ব্যবহার করতে আসি এই প্রক্রিয়াটারে বলে ডোপায়ন। আর যে পদ্ধতিতে এই প্রক্রিয়াটা সম্পাদন করা হয় সেইটাকে বলে ফ্যাব্রিকেশন। একটু জিনিসগুলো খুব কাছাকাছি, একটু পার্থক্যগুলো বুঝছো। আর ওই যে পদার্থটা মিশ্রিত করছি এক্সট্রা ওইটারে বলে ডোপেন্ট। তিনটে কথা বলছি। এই যে তোমার এক্সট্রা একটা পদার্থ যোগ করছি এই জিনিসটার বা এই প্রক্রিয়াটারে বলে ডোপায়ন করা। আর আমরা যে পদ্ধতিতে ডোপায়ন করি ওইটাকে বলে ফ্যাব্রিকেশন। আর যে পদার্থটা এক্সট্রা যোগ করি ওইটাকে বলে ডোপেন্ট। তাহলে একটু দেখি, অপরিবাহীর সাথে মিশ্রিত অপদ্রব্য, না অর্ধপরিবাহীর সাথে মিশ্রিত অপদ্রব্য, হ্যাঁ ইয়েস। আমরা সিলিকনের ওই যে একটা অর্ধপরিবাহীর ক্ষমতা বৃদ্ধি করার জন্য, মানে পরিবহন ক্ষমতা বৃদ্ধি করার জন্য বা পরিবাহী ক্ষমতা বৃদ্ধি করার জন্য যে পদার্থটা মিশ্রিত করি সেই অপদ্রব্যটাই হলো ডোপান্ট। বাকি দুটো একটু পড়ি। পরিবাহীর সাথে মিশ্রিত পদার্থ এটাও না, পরিবাহীর সাথে তো আমরা এমনি ওর অনেক ক্ষমতা আছে, মানে বিদ্যুৎ পরিবহন, ওর সাথে আবার এক্সট্রা আবার একটা ফালতু জিনিস যোগ করার দরকার কি? পরিবাহীর সাথে অপরিবাহী মিশ্রণ, না আমরা পরিবাহীর সাথে অপরিবাহী মিশ্রণও করি না। 49, এক বছরে আলো কত দূরত্ব অতিক্রম করে? তো সেইটা আমি আগেও করাইছি খুব এক্স্যাক্টভাবে 1 পারসেক, যেটা 9.4 10^12। এই যে 10^12 কিলোমিটারটা একটু খেয়াল রাখো, 10^15 থাকলে মিটার, 10^12 থাকলে কিলোমিটার, যেটা আমরা ফার্স্ট পেপারে একবার করাইছি। এই যেটা একটু মুখস্থ রাখা লাগবে, 1 পারসেক। স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হলো, তো স্বকীয় আবেশ গুণাঙ্ক এটা এককটা হলো হেনরি। তো এটার ফর্মুলাটা হলো এন ফাই ইজ ইকুয়ালস টু এল আই, এন ফাই ইজ ইকুয়ালস টু এল আই। তো এই এলটারই বলে স্বকীয় আবেশ গুণাঙ্ক, এইটার এককটা হলো হেনরি। এটা একটু মুখস্থ করা লাগবে, যেটার জন্য আমি আগেই বলছি 4 আর 5 নাম্বার অধ্যায়ের এককগুলা সেকেন্ড পেপারের জন্য বা ওভারঅল ফিজিক্সের জন্য খুব 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 ইম্পর্টেন্ট। কারণ কি 4 আর 5 অধ্যায়ের যে এককগুলো এগুলোর সাথে আমরা সচরাচর ইউজ টু না, আর এই এককগুলো স্যাররা পরীক্ষায় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এর জন্য আমাদের অ্যান্সারটা হইল এই, মানে এই এককগুলা আর এই ফর্মুলাগুলো একটু বেশি বেশি করে মুখস্থ রাখা লাগবে। ওকে, তো আপাতত আমি হিন্দি এটা মুখস্থ আকারই পড়ে যাও। পরবর্তীতে তোমরা দুইটা ফ্রেশ পেজ বাইর করে এই এককগুলো একটু লাগবে অন্তত ভাইয়া। কারণ কি তুমি দেখতে পাচ্ছ যে যে কয়টা একক আসছে মোটামুটি সবই 4 আর 5 অধ্যায় রিলেটেড মোটামুটি। ফেরোচৌম্বক পদার্থ কোনটি? আগের ওই যে সেম টাইপের বললাম না, ফেরো ডায়া প্যারা, এই পদার্থের উদাহরণগুলো আমাদের খুব ভালো মতো মুখস্থ রাখা লাগবে। আপাতত ধরলাম তুমি জানো সেটা হলো কোবাল্ট। এগুলো বাকি তিনটা ফেরোচৌম্বক পদার্থ না। তো আমাদের এক্সপ্লানেশনে কিছু লিস্ট দেওয়া থাকবে না, ওইগুলো পড়লেও আই গেস তোমার কাভার হয়ে যাবে। 52, ভূপৃষ্ঠের যে স্থানে ভূচুম্বক প্রাবল্যের আনুভূমিক ও উলম্ব উপাংশ সমান সেখানে। তো এই জিনিসটা আমাদের একটু মনে রাখা লাগবে যে ভূচুম্বক বলতে একটা ব্যাপার আছে, হ্যাঁ। তো ভূচুম্বক পদার্থ মানে ধরো একটা চুম্বককে এরকম ঝুলে রাখছো, তো চুম্বকটা দেখবা কি একদম মানে উত্তর আর নর্থ দিকে তো থাকবেই, তারপর কিছুটা এরকম বাঁকায় যাবে। বাঁকায় যাওয়া মানে একটা কোণ করবে, আনুভূমিকের সাথে একটা কোণ করবে। তো যখন আমাদের বিনতি কোণ 45 ডিগ্রি,
তখন আনুভূমিক ও উলম্ব উপাংশ দুইটা সমান হয়ে যায়। ওই উপাংশ যদি ভাগ করো, ওই যে এ কস থিটা আর এ সাইন থিটা, ওইখানে যদি ভাগ করো তাইলে বিনতি কোণটা যখন 45 ডিগ্রি থাকবে তখন দুইটি উপাংশ সমান হয়। তো এখন আবার কোশ্চেন করতে পারো যে ভাই বিনতি কোণ কি, আনুভূমিক উলম্ব উপাংশ কি। তো এগুলো আপাতত মেডিকেলের স্টুডেন্টের জন্য মানে বোঝার তেমন একটা দরকার নাই। ইঞ্জিনিয়ারিং হলে কিছু বোঝানো যাইতো, বাট যদি শর্ট সিলেবাস তাই ইঞ্জিনিয়ারিংও দরকার নাই। তবে বুঝতে যদি চাও তাইলে ওই জায়গাটা একটু রিডিং পড়ো, দেন যদি কারো তারপর একটু বোঝার ইচ্ছা থাকে যে ভাই আমাদের এই জিনিসগুলো রিডিং পড়ে মুখস্থ রাখতে পারতেছি না, মানে আমি অ্যাকচুয়ালি তোমাদের জায়গায় থাকলে এই বিনতি কোণ এত হইলে এরকম মুখস্থ করতে পারতাম না, তাই একটু বুঝে বুঝে পড়লে মুখস্থ থাকে। যদি দরকার হয় তাহলে আমাদের ভিডিওটার নিচে কমেন্ট করে যে ভাই বিনতি কোণ এগুলো একটু হালকা করে 5-10 মিনিটের মধ্যে একটু বুঝিয়ে দেন, তখন আমি হালকা করে বুঝিয়ে দেবো না। আপাতত পরের কোশ্চেনটা যাই। দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন কোন ধাতুকে আঘাত করলে তা থেকে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন যে এক প্রকার বিকিরণ উৎপন্ন হয় সেটি হলো, এটা হলো এক্স রে। তো এটা আমাদের একটা মানে আছে যে একটা যদি খুব দ্রুত সম্পন্ন ইলেকট্রন যায় তাইলে ও খুব বেশি শক্তি নিয়ে কম তরঙ্গের দৈর্ঘ্যের একটা আলো নির্গত করবে। কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোর শক্তিটা থাকবে বেশি আর এর ভেদন ক্ষমতা থাকবে অনেক অনেক বেশি। ওকে, তো এই জিনিসটা হইল, এই রশ্মিটার নাম হইল এক্স রে। এই রশ্মিটার নামটাই হইল এক্স রে বা এক্স রশ্মি। এক প্রকার বিকিরণ উৎপন্ন হয় সেটি হইল এক্স রে। এটা মুখস্থ পড়া, মুখস্থ আকারেই মনে রাখো, এটা তো বোঝানোর কিছু নাই। তো ভাইয়া এই রিলেটেড আর কী পড়বো? এই রিলেটেড হলো আলফা বিটা গামা এক্স রে। আর একটা দেখবা বইয়ে একটা ছক আছে, এত থেকে এত ন্যানোমিটার রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্যকে এইটা বলে, এত থেকে এত ন্যানোমিটার তরঙ্গ রেঞ্জের দৈর্ঘ্যকে এইটা বলে, এত থেকে এত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জকে এইটা বলে। ওই জিনিসগুলো একটু রেঞ্জটা মনে রাখা লাগবে। একটা জিনিস কি, কেমিস্ট্রির সাথে ফিজিক্সের আবার এই রেঞ্জটার খুব ক্ল্যাশ আছে, মানে মিলবে না। তো আমি যে কাজটা করতাম, আমি মানে দুই জায়গায় তো দুই রকমভাবে ডেটা মুখস্থ রাখা একটা খুব প্যারা না? ওই কেমিস্ট্রির জন্য আলাদা, ফিজিক্সের জন্য আলাদা, তো খুবই প্যারা। আবার মেডিকেলের কোশ্চেন তো একসাথে হয়, কেমিস্ট্রির কোশ্চেন নাকি ফিজিক্সের কোশ্চেন বোঝাও যায় না। তো আমি করতাম, আমি কেমিস্ট্রির 2 অধ্যায়টা তো আগে পড়ছিলাম, ফার্স্ট পেপারের 2 অধ্যায়, তো ওইটা আমার খুব ভালো মতো মুখস্থ থাকতো। তো এরপরে যখন ফিজিক্সের কোশ্চেনটাতে আসতো তখন হয়তো হুবহু মিলতো না, বাট কেমিস্ট্রির ওইখান থেকে যদি একটা ধারণা পাইতাম, কথার কথা যে এক্স রের একটা এত থেকে এত রেঞ্জে, তো কেমিস্ট্রিটা পড়তাম, ওইটার কাছাকাছি ফিজিক্সের 4টা তো অপশন থাকবে, 4টা অপশনের কোনটা ওই 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 রেঞ্জটার কাছাকাছি, এইরকম করে আমি অবজেক্টিভটা দাগাইতাম। তার ফলে আমার কিছুটা কম পড়েও মানে পার পেয়ে গেছিলাম, বাট আমাদের সময় মনে হয় খুব সম্ভবত আসেও না এখান থেকে। তো এটা একটা কাজ করতে পারো, যদি দুই জায়গার দুই ডেটাগুলোর নাম মুখস্থ করতে চাও তরঙ্গ দৈর্ঘ্যের, তাহলে একটা ডেটা পড়ে তুমি মুখস্থ রাখতে পারো। ওই একটু বুঝে শুই না দেখবা যে আমি কেমিস্ট্রিতে রেঞ্জটা এত থেকে এত পড়ছি, যে 4টা অপশনের মধ্যে রেঞ্জটা এত থেকে এত, খুব বেশি মানে এমন হবে না যে একটার সাথে আরেকটা আকাশ পাতাল ডিফারেন্স হবে না, বাট ডিফারেন্স থাকবে আর কি। পৃথিবীর বিভব কত ধরা হয়? তো এটা একটা মুখস্থ ডেটা, বেসিক ডেটা, সেই জন্য পৃথিবীর বিভবটাকে আমাদের 0 ধরা হয়। পৃথিবীর বিভবটাকে আমাদের 0 ধরা হয়, কেন কি আমরা জানি পৃথিবী একটা অসীম হইল যে আধার। নিচের কোন যন্ত্রের সাহায্যে ছোট মানের রোধ ও বিদ্যুৎ চালক শক্তি নির্ণয় করা যায়? নিচের কোন যন্ত্রের সাহায্যে ছোট মানের রোধ এবং বিদ্যুৎ চালক শক্তি নির্ণয় করা যায়? তো আমি কিন্তু একটু আগেই বলছিলাম পটেনশিওমিটারের আমাদের 3টা কাজ। একটা হইল একটা সেলের বিভবটা বের করে দিবে, 2 নম্বর কাজ হইল 2টা সেলের বিভবের তুলনা করবে যে একটার তুলনায় আরেকটা কত গুণ বেশি। 3 নম্বর কাজ হইল একটা সেলের অভ্যন্তরীণ শক্তিটাও বের করে, মানে অভ্যন্তরীণ রোধটাও বের করে দিবে। তো ওই অভ্যন্তরীণ রোধটা যে বের করতেছে একটা সেলের, ওই সেলের অভ্যন্তরীণ রোধটা কি খুব কম থাকে না? তো এই 3টা কাজ করে পটেনশিওমিটার। তো অ্যান্সারটা যে আছে সেইটার অ্যান্সার হলো পটেনশিওমিটার। বাকি মিটারগুলো একটু আমি দেখি কোনটা কি কাজে লাগে। অ্যামিটার আমাদের কি বিদ্যুৎ পরিবহন, মানে বিদ্যুৎ প্রবাহের মান নির্ণয় কাজে লাগে। গ্যালভানোমিটারটা কি কোন একটা জায়গায় বিদ্যুতের অস্তিত্ব আছে কিনা, মানে যদি বিদ্যুৎ থাকে তাহলে ওই গ্যালভানোমিটারটা অ্যাকচুয়াল মান দেবে না যে এত অ্যাম্পিয়ার, ও করবে কি কাটার এরকম বিক্ষেপ করবে, তার ফলে বুঝতে পারবে যে এখানে একটা বিদ্যুতের অস্তিত্ব আছে। আর মিটার বিস কী কাজে লাগে? এটা অজানা রোধ নির্ণয় করার কাজে লাগে। ওকে, তো অ্যান্সারটা এইটার জন্য পটেনশিওমিটার।
নিউটন তারকা সংকুচিত হয়ে কি অবস্থা লাভ করে? ওই যে বলছিলাম 11 নম্বর অধ্যায়ে একটা তারা পরিবর্তন হয়ে আরেকটা কি তারায় পরিণত হয়, এই ডাটাগুলো একটু মুখস্থ রাখা লাগবে। তো এইটা হইল সেই কোশ্চেনটা, আগেই তো যেটা হিন্দি ছিলাম ওইটা কিন্তু এখন পেয়ে গেছি। তো নিউটন তারকা সংকুচিত হয়ে আমাদের কৃষ্ণগহ্বর রূপ ধারণ করে। তো তোমাদের একটু কষ্ট করে ওই ট্রানজিশন ছকটা একটু ভালো মতো মুখস্থ রাখতে হবে। সূর্য প্রতি সেকেন্ডে কতটুকু শক্তি বিকিরণ করে? তো এটা একটা মুখস্থ ডাটা, এটা সব বইতে নাইও আবার। তো আপাতত এটা মুখস্থ রেখে দাও, সেটা হলো 4 × 10⁻26, 4 × 10⁻26। সূর্য প্রতি সেকেন্ডে 4 × 10⁻26 মুখস্থ ডেটা, 4 × 10⁻26। ওকে, তো এই ডেটাটা আমি মুখস্থ রাখতাম কিভাবে? আমি মুখস্থ রাখতাম 4 2 6, 4 2 6। ওই যে একটা ট্যাগ ব্যবহার করা হয় না 420, 420 ট্যাগটারে মনে রাখতাম 420 না 426। ওকে, তো 426 মানে এইটা হইলো 4 আর 10 পাওয়ার হইলো 2 6। ওকে, তো 420টা আমি মনে রাখতাম না, আমি মনে রাখতাম 426। ঢাকার বিচ্যুতি কোণ কত? এটাও একটা মুখস্থ ডেটা। ঢাকার বিচ্যুতি কোণ 0.5 ডিগ্রি ইস্ট। ভাইয়া এই ইস্ট মানে কি, এই ডিগ্রি মানে কি, বিচ্যুতি কোণ মানে কি? যেটা আগেই বলছি যে বিনতি কোণ, বিচ্যুতি কোণ, এগুলো নিয়ে আমরা আপাতত আলোচনাতে না যাই। তোমাদের যদি কারো এগুলো সম্পর্কে একটু আলোচনা মানে জ্ঞান রাখার দরকার হয় তাহলে আমাকে একটু বইলো, আমি একটা শর্ট 10 থেকে 15 মিনিটের ভিডিও বানাই দেবো। সরি আমি ওয়েস্ট দিলাম কেন, ইস্ট হবে। অ্যান্সারটা হলো বি। কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি? তো এই জিনিসটা হইলো লাল। এটা তুমি হইলো যে একটা ফর্মুলা দিয়ে মনে রাখতে পারো, একটা ফর্মুলা আছে আমাদের বিচ্যুতি কোণের, প্রিজমের বিচ্যুতি কোণের একটা ফর্মুলা আছে, ওইটা দিয়ে মনে রাখতে পারো। বাট আপাতত মনে রাখো বেনি আসহ কলা। তো এইখানে এই যে মানে বেগুনি সবচেয়ে কম আর লালের সবচেয়ে বেশি, মানে ক্রম অনুসারে আস্তে আস্তে বিচ্যুতি কোণটা বাড়তে থাকবে। বেনি আসহ কলার, আরেকবার বলি, বেনি আসহ কলার ক্রম অনুসারে বিচ্যুতি কোণটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ওকে, সেটা কি আসলো? নিচের কোনটির কার্যনীতি আবেশক্রিয়ার উপর প্রতিষ্ঠিত? তো আবেশক্রিয়া মানে জিনিসটা কি ছিল? একটা জায়গায় একটা পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহ যাবে, তার আবেশে আরেকটা তারে হইলো যে পরিবর্তন, মানে বিদ্যুৎ প্রবাহর সৃষ্টি হবে পরিবর্তনশীল। তো ট্রান্সফরমার সম্পর্কে তো হালকা পাতলা আইডিয়া আছে যে একটা কুণ্ডলীর মধ্যে দিয়ে বিদ্যুৎ যায় আর একটা কুণ্ডলীর মধ্যে বিদ্যুৎ আবিষ্ট হয়। তো এইটা হইলো আমাদের অ্যান্সারটা হইলো ট্রান্সফরমার, এটা হইলো বি। ওকে, ট্রান্সফরমার। আচ্ছা, আমার এখানে অধিবর্ষ ব্যতীত বর্ষপঞ্জিতে 31 দিনের মাস কয়টি? তাহলে বলো, বর্ষপঞ্জিতে 31-এর মাস কয়টি? 6টি। আর 30 দিনের মাস কয়টি? 5টি। এই এমসিকিউটা ফিজিক্সের কোশ্চেন, এমসিকিউটা তো জেনারেল নলেজের কোশ্চেন। হোয়াট এভার। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থটির রচয়িতা কে? এইটা হলো স্টিফেন হকিংস। এই অবজেক্টিভটা ওই যে বলছিলাম না 11 অধ্যায় 3টা 4টা ডাটা মনে রাখতে হবে। তো এই একটা ডাটা মনে রাখতে হবে, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম। এটা কিন্তু খুবই ফেমাস একটা বই, স্টিফেন হকিংসের লেখা। আর এই বইটার জন্য সে অনেক মানে বিভিন্ন জায়গা দিয়ে সমালোচিত হয়েছে, আলোচিতও হয়েছে। ওকে, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম স্টিফেন হকিংসের লেখা, বর্তমান শতাব্দীর ধারণা করা হয় সবচেয়ে গ্রেটেস্ট সায়েন্টিস্ট, বাট আই ডোন্ট রেসপেক্ট হিম। গাড়ির টায়ারে কোন প্রক্রিয়া থাকে? তো গাড়ির টায়ারে আমাদের যে প্রক্রিয়াটা থাকে, একটু চিন্তা করো, গাড়ির টায়ার কিন্তু ফাইটে গেছে এমন বলে নাই। গাড়ির টায়ার কি একটা সময় আয়তনে গাড়ির টায়ারটা সামনে যাচ্ছে না, আয়তনটা তো সচরাচর কমে না, কমলে তো লিক হয়ে গাড়ির মানে চুপসে যেত। তো এইটা একটা সময় আয়তন প্রক্রিয়া। আর মনে রাখবা এইখানে বেশিরভাগ এইটা সময়তন আসছে ঠিক আছে, বাট বেশিরভাগ অবজেক্টিভ রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়। কিছু যদি না বোঝো, রুদ্ধতাপীয় দাগাই আসা একটু সেফ জোন।
আর যেটা সবচেয়ে মানে ভালো টেকনিক সেটা হলো কোনো একটা প্রক্রিয়া যদি হঠাৎ সম্পাদিত হয়, যদি প্রশ্নটা পড়ে বোঝো যে এটা হঠাৎ করে হয়েছে, যেমন একটা টায়ার ফাইটে গেছে, এটা হঠাৎ করে হয়েছে, এইসব প্রক্রিয়া হলো রুদ্ধতাপীয়। আর কোনো একটা প্রক্রিয়া যদি ধীরে ধীরে সম্পাদিত হয় ওইটা হলো সমষ্ণ। ওকে, বাকি দুইটা যে সমচাপ আর সময়ত নিয়ে এগুলো একটু মানে প্রশ্ন পড়িয়ে বুঝতে পারবে, এগুলোর জন্য আলাদা করে কোন প্রক্রিয়ার কি উদাহরণ এরকম করে রিগুলাসলি মনে রাখার দরকার নেই। দুটি ভিন্ন আকৃতির পরিবাহী গোলককে স্পর্শ করলে আগের জায়গায় রাখলে, দুটি ভিন্ন আকৃতির সমধর্মী চার্জ পরিবাহী গোলককে স্পর্শ করলে, আচ্ছা স্পর্শ করে আগের জায়গায় রাখলে বিভব সমান হয়ে যাবে, মোট চার্জ বেড়ে যাবে, মোট চার্জ কমে যাবে, কুলম্বের বলের দিক বিপরীত হয়ে যাবে, কুলম্ব বলের দিক বিপরীত হয়ে যাবে। আচ্ছা কি বলছে আরেকবার একটু দেখি। ধরো এই একটা গোলক যেটাও আছে প্লাস প্লাস চার্জে, আর এই আর একটা গোলক, আচ্ছা ভিন্ন আকৃতি, তাহলে আকৃতি একটু ভিন্ন করে দিই। এই একটা গোলক, তো এটাও আছে কি প্লাস প্লাস চার্জে, হয়তো দুইজনের চার্জ সমান না, একটার মনে করো 10 কুলম্ব আর একটার মনে করো 5 কুলম্ব। তো এদেরকে যখন একসাথে টাচ করাই রাখবা তখন এদের মধ্যে চার্জগুলোর এমন আদান প্রদান হবে যেন দুইটার চার্জই সেম হয়ে যায়, যেন দুইটার চার্জই আমাদের সেম হয়ে যায়। তো সেম কতক্ষণ পর্যন্ত হবে? যখন এই চার্জটার বিভব আর এই চার্জটার বিভব যতক্ষণ পর্যন্ত না সমান হবে ততক্ষণ এদের চার্জের আদান প্রদান হবে। কথার কথা এইটার মধ্যে যে 15 কুলম্ব চার্জ আছে তার ফলে কথার কথা বিভব হয়েছে 5 ভোল্ট, কথার কথা তখন বিভব 5 ভোল্ট, আর এইটার মধ্যে যে 5 কুলম্ব চার্জ তার জন্য বিভব হয়েছে কথার কথা 3 ভোল্ট। তাহলে এদেরকে যদি একসাথে সংযোগ করে রাখো তাহলে তখন বেশি ভোল্টের চার্জ থেকে কম ভোল্টের চার্জের দিক, মানে কম ভোল্টের ধারক মানে চার্জের দিকে চার্জগুলো যাবে। তার মানে এইখান থেকে এদিকে চার্জের আদান প্রদান হবে, কতক্ষণ পর্যন্ত আদান প্রদান হবে? যতক্ষণ পর্যন্ত না এদের বিভবটা সমান হয়। তাহলে অ্যান্সারটা হলো এ। কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে 40 ডিগ্রি সেলসিয়াস হয় না? তো এই কোশ্চেনটা কিন্তু আমরা আগেও একবার পেয়েছিলাম, তো এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়া আছে, একটু কাইন্ডলি ওইখান থেকে আমরা দেখে নেব। একটু বড় কোশ্চেন, বাট আমি তোমাদের ভালো মতো এক্সপ্লেন করে দিছিলাম।